ট্রাম্প আসার পর কিন্তু অনেকবার কানে এসছে যে ট্রাম্প এখন ইউএসএড ফান্ড পাঠানো বন্ধ করে দিল, ইউএসএড সব কিছু বন্ধ করে দিচ্ছে, আর এতে করে অনেক দেশের অনেক ক্ষতি হয়ে যাবে, এ কথা আমাদের কানে এসছে। তো আমি কোনো একটা ভিডিওতে এটা বলেছিলাম যে কিভাবে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড আইএমএফ আর ওয়ার্ল্ড ব্যাংক এরা দুজনে মিলে ঋণ দেওয়ার মাধ্যমে আর ঋণের বদলে শর্ত আরোপ করার মাধ্যমে কিভাবে দেশের পৃথিবীর অন্য অন্য দেশকে গরিব বানায় আর পুরো সমস্ত দেশকে ফাইন্যান্সিয়াল কলোনিতে পরিণত করে। তো আজকে বলবো এই ইউএস নিজেদের ট্যাক্স পেয়ারদের মানি ইউজ করে কিভাবে সারা পৃথিবীতে রেজিম চেঞ্জের অপারেশনের মাধ্যমে নিজেদের স্বার্থ রক্ষা করে আর নিজেদের প্রভাব বজায় রাখে এই ইউএসএডকে ব্যবহার করে। তো এই ইউএসএডটা কি? ইউএসএআইডি। তো এই ইউএসএডের ফুল ফর্ম হলো ইউনাইটেড স্টেটস এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট। তো এবারে কথা হচ্ছে যে শুনতে তো খুব ভালো লাগছে যে যখনই ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, কিন্তু এটা কিন্তু একটা সাইনবোর্ড মাত্র। এই সাইনবোর্ডের পিছনে যে কি কাজ হয় সেটাই বুঝতে হবে। এই ইউএসএড কিন্তু সরাসরি কোনো দেশের সরকারকে টাকা দেয় না। টাকা কাকে দেয়? টাকা দেয় এনজিওদের, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, বা দেয় লোকাল অর্গানাইজেশনগুলোকে, ইন্টারন্যাশনাল এজেন্সিকে, বা হচ্ছে রিসার্চ ইনস্টিটিউশনদের। তো এবারে কথা হচ্ছে তাহলে কোনো দেশের ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, সেই দেশের ডেভেলপমেন্টের জন্য সেই দেশের সরকারকে কেন টাকা দিচ্ছে না? কেন টাকাগুলো এনজিও, ইনস্টিটিউশন, রিসার্চ ইনস্টিটিউশন বা লোকাল অর্গানাইজেশনের মাধ্যমে যাচ্ছে? কারণই হচ্ছে যাতে করে এই বেসরকারি মাধ্যমগুলো দিয়ে এই ডিপ স্টেট নিজেদের স্বার্থ সিদ্ধি করে, স্বার্থ রক্ষা করে। আমরা কিন্তু এই কথাটা শুনেছি কেউ কেউ যে অমুকে অমুকের টুলকিট হয়ে কাজ করছে। তো এই যে এনজিওগুলো, এই এনজিওগুলো বা ইনস্টিটিউশন বা ইউনিভার্সিটি, রিসার্চ ইনস্টিটিউশন, লোকাল অর্গানাইজেশনস, এগুলো কিন্তু ডিপ স্টেটের টুলকিট হয়ে কাজ করে। তো কি করে? তো এই ইউএসএডের মাধ্যমে ফান্ডিং যাবে ওই এনজিওগুলোকে। এবার এনজিওগুলো এবার কেন যাবে? কারণ কোনো একটি দেশের এনজিওকে, তো সেই দেশে ডিপ স্টেট নিজের কোনো একটা স্বার্থ রক্ষা করতে চায়। তো এবারে এনজিও কি করবে? সেই ফান্ডিং নিয়ে ডিপ স্টেটের হয়ে কাজ করার জন্য, ন্যারেটিভ তৈরি করার জন্য লোকাল পলিটিশিয়ান বা এমার্জিং পলিটিশিয়ান যে উঠে আসছে এরকম কোনো পলিটিশিয়ান, সোশ্যাল ওয়ার্কার, নিউজ মিডিয়া বা পিএইচডি স্কলার, এদেরকে কিনে নেবে। এদেরকে কিনে নিয়ে মিথ্যে ন্যারেটিভ বানানোর কাজ শুরু করে দেবে। কেন করবে? যাতে করে ওই দেশের রেজিম চেঞ্জ করা যায়। এবারে যদি আমি কোনো উদাহরণ নিই, যেমন শাহিনবাগ প্রোটেস্ট, ফার্মার প্রোটেস্ট, তারপরে হচ্ছে রিসেন্ট একটা ঘটনা হয়ে গেছিলো, সেটা হচ্ছে সোনাম ওয়াংচুকের লাদাখকে স্টেটহুড দিতে হবে, সেই একটা প্রোটেস্ট। আর এখন যেটা চলছে আরাবল্লী প্রোটেস্ট। তো এরকম করে যেটা সাইনবোর্ডে লেখা থাকবে সেটা শুধুমাত্র জনগণকে বোকা বানিয়ে জনগণের জনমত তৈরি করার জন্য এই কাজগুলো চলতে থাকবে। কখনো এনভায়রনমেন্টের ইস্যু, কখনো মাইনরিটি সংখ্যালঘু ইস্যু, সিএএ প্রোটেস্ট, কখনো শাহিনবাগ ফার্মার প্রোটেস্ট, কখনো এই লাদাখ ইস্যু, কখনো মণিপুর ইস্যু। তো এটা এইভাবে কিভাবে ইউএসএডের মাধ্যমে ফান্ডিং প্রথমে যাবে বড় বড় বেসরকারি এনজিওসদের কাছে, সেই এনজিওরা তারপরে কি করবে? লোকাল পলিটিশিয়ান, পিএইচডি স্কলার, মিডিয়া, নিউজ চ্যানেল এদেরকে কিনবে, ন্যারেটিভ বানাবে, আর তারপরে এইসব ভারত বিরোধী বা অ্যান্টি ইন্ডিয়া অ্যাক্টিভিটিস শুরু করে দেবে। তো আর এটা কিন্তু শুধুমাত্র ভারতেই নয়, প্রায় 100টা দেশে এইভাবে ইউএসএডের কিন্তু কাজকর্ম চালু থাকে। তো এবারে ট্রাম্প সরকার আসার আগে, মানে বাইডেনের সময়তে, পুরো ওয়ার্ল্ড ওয়াইড সারা পৃথিবীতে 756 মিলিয়ন ইউএস ডলার, মানে ট্যাক্স পেয়ারদের মানি খরচ করেছে এইসব ইউএসএডের মাধ্যমে এইসব কাজকর্ম করার জন্য, যার মধ্যে 21 মিলিয়ন মতো গেছিল ভারতে। কেন গেছিল? ট্রাম্প আসার আগেই। কেন গেছিল? যাতে করে ভোটার কেন্দ্রে ভোটারের উপস্থিতি বাড়িয়ে ভোটের পরিবর্তন করিয়ে রেজিম চেঞ্জ করা যায়। 29 মিলিয়ন ইউএসডি গেছে বাংলাদেশের রাজনৈতিক পটভূমিকে শক্তিশালী করার জন্য। এইভাবে এত এত ইউএস ডলার সারা পৃথিবীর ভারত, বাংলাদেশ, এইসব প্রধান কেন্দ্রস্থলগুলোতে খরচ হয়েছে। কেন না? যাতে করে নিজেদের স্বার্থসিদ্ধি করা যায়, যার ফল হিসাবেই কিন্তু আমরা দেখেছি যে পাকিস্তান থেকে ইমরান খানের গভর্নমেন্ট সরে গেছে, বাংলাদেশ থেকে শেখ হাসিনাকে সরানো গেছে, নেপালের জেনজি প্রোটেস্ট, এখন আবার ভুটানকে উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে। তো ভারত আর ভারতের সংলগ্ন এলাকায় সবসময় কিন্তু এই ফরেন ফান্ডিং অ্যাক্টিভিটিস প্রচুর পরিমাণে দেখা গেছে এবং প্রমাণিত হয়েছে।
তো এই সব এড মানি, ইউএস এড, যেটার নাম হচ্ছে নাকি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট, কিন্তু আদৌ কি এইসব ইউএস মানি ডেমোক্রেসিকে শক্তিশালী করছে নাকি পিছনে অন্য কোনো কাজ করছে, যাতে করে আমেরিকার নিজস্ব পাপেট গভর্নমেন্টকে সেই সব দেশে বসিয়ে যাতে করে ইকোনমি পলিসিকে পুশ করে ডিপ স্টেটের স্বার্থ রক্ষা করা যায়। যদিও এই আমি যেটা বলেছিলাম ট্রাম্প আসার পরে এই ডোজ ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি, এরা বলেছে যে অ্যানাউন্স করেছে যে আমরা ইউএস এড সব বন্ধ করে দিয়েছি, কিন্তু এই ইউএস এড যে কত কত ধ্বংসাত্মক কাজ কারবার করেছে, কারণ 1963 থেকে ইউএস এড অ্যাক্টিভ ছিল 2025 অবধি, তো সেগুলো সত্যিই ভাবার বিষয়। নাকি অলরেডি একটা অন্য প্যারালাল সিস্টেম অলরেডি তৈরি হয়ে গেছে বলে আর ইউএস এডের দরকার পড়ছে না। সেটা হচ্ছে আমরা সবাই জানি এই সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার, তারপর ইউটিউব, এই রিলসের দুনিয়া। তো যেই অ্যালগোরিদম চালানোর মাধ্যমে এমন কিছু ভিডিওস বা রিলস সমানে আপনার সামনে আনা হবে, যেমন সোনাম ওয়াংচুকের প্রোটেস্ট বা আরাবল্লী প্রোটেস্ট, শুধু সেই রিলগুলোকেই বারবার অ্যালগোরিদমের মাধ্যমে চালানো হবে, আপনার সামনে আনা হবে, যাতে করে জনমত তৈরি করা যায়। মানে এটা এরকম যে সরকারকে বাইপাস করে দিয়ে, দেশের সরকারকে বাইপাস করে দিয়ে যে সরাসরি জনগণের সাথে ইন্টারাক্ট করে জনগণের জনমত তৈরি করা, জনগণকে বোকা বানিয়ে। এই জন্যই ভীষণ জরুরি নয় দেশের সরকারকে সম্পূর্ণরূপে টেকনোলজিতে আত্মনির্ভর হতে হবে, ফেসবুক ইউটিউবের একদম সমান অল্টারনেট কোনো প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া নিয়ে আসতে হবে, আর নয় হচ্ছে এই যে ফরেন অ্যাপ্লিকেশন যেগুলো ইউজ হচ্ছে ইউটিউব, ফেসবুক, এখানে স্ট্রিক্ট রেগুলেশন, রুলস আর রেগুলেশন আনতে হবে। ভারত সরকার কি পদক্ষেপ নিয়েছে বা নিয়েছিল এই ফরেন ফান্ডিংকে স্টপ করার জন্য, সেটা আমি কোনো একদিন আলোচনা করব, কিন্তু পরবর্তী ভিডিও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, কেউ মিস করবেন না, কারণ পরবর্তী ভিডিও হবে সেকেন্ড ডি নিয়ে। দুটো ডি কিন্তু খুবই দ্রুততার সাথে সমান তালে এগিয়ে চলেছে। একটা ডি যেটা ডলারাইজেশন, সেই নিয়ে তো আমি সমানে বলে চলেছি, এই জন্যই আমি সবার প্রথমে 1 থেকে 10 এতগুলো ভিডিও ডলারাইজেশনের উপরে করেছিলাম, যাতে করে ডলারাইজেশন ঠিক করে না বুঝলে তাহলে ডলারাইজেশন যেটা হচ্ছে যে ডলারকে রিভার্স করা, সেটা বুঝবেন না। তো ডলারাইজেশন নিয়ে তো আমি বলে চলেছি। আরেকটি ডি হচ্ছে র্যাডিকালাইজেশন, ভীষণ ইম্পর্ট্যান্ট ভিডিও, কারণ স্পেশালি এটা তাদের জন্য যারা সবসময় বলছে যে ভারতে আজকাল, আর বিশেষ করে পশ্চিমবঙ্গে বা ভারতে যাই বলুন, খুব হিন্দু মুসলমান হচ্ছে, যেটা কোনো দিন নাকি আগে হয়নি, ইদানিং হচ্ছে। বিশেষ করে তাদের জন্য আমি এই ভিডিও আনবো। দু ধরনের মানুষ এই কথা বলবে, এক তো অশুভ বুদ্ধি সম্পন্ন কমিউনিস্টরা, কমিউনিস্ট মানেই অশুভ বুদ্ধি সম্পন্ন, তো তারা বলবে। আরেকটি দল যারা বলবে তারা হচ্ছে, তারা সেই খবরই রাখেন না বা জানেন না যে সারা পৃথিবীতে কি চলছে। তো এই র্যাডিকালাইজেশন মানেই এটুকু বলতে কোনো প্রশ্ন বা সন্দেহ থাকারই অবকাশ থাকে না যে র্যাডিকালাইজেশন মানেই হচ্ছে ইসলামিক র্যাডিকালাইজেশন। আর এই ইসলামিক র্যাডিকালাইজেশন পৃথিবীর অন্য দেশে, সারা পৃথিবীতে কোন চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে, আর সেই পর্যায়ে পৌঁছেছে বলে এখন কি ঘটছে সারা পৃথিবীর অন্য দেশে র্যাডিকালাইজেশন করার জন্য, মানে পুরো র্যাডিকাল মুক্ত রাষ্ট্র গঠন করার জন্য। তো সেটা নিয়ে আমি সম্পূর্ণ আলোচনা করব যে ভারত কি করছে, ভারতের কোন পদক্ষেপগুলোকে আমরা বলতে পারি এগুলো র্যাডিকালাইজেশনের এক একটা স্টেপ, বা সৌদির প্রিন্স মুসলিম ব্রাদারহুড নিয়ে কি কথা বলেছেন, সৌদির প্রিন্স কি করছেন, ইউরোপের এখন কি সাংঘাতিক অবস্থা, ইউরোপ কি করছে, এই সমস্ত কিছু কিন্তু আলোচনা করব, আর ভীষণই ইম্পর্টেন্ট।